ভাইরে, আমাদের সোনার দেশের ডায়মন্ডের নেতাকর্মীরা সারা জীবন গরিব দুঃখীদের অধিকার নিয়ে আন্দোলন করতে করতে নিজেরা কিভাবে বড়লোক হয়ে যায় এই সায়েন্সটা আজও বুঝলাম না। ওরা সাধারণ মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিয়ে লড়াই করতে করতে নিজেদের জন্য 2 তলা বাড়ি ভেঙে 10 তলা বাড়ি বানিয়ে ফেলে। টয়োটা গাড়ি বদলে BMW গাড়ি কিনে ফেলে। এক ব্যাংক অ্যাকাউন্টের বদলে 50টা নতুন করে খুলে, আর সেই ব্যাংক অ্যাকাউন্টে শত শত কোটি টাকা কিভাবে থাকে সেটাই তো বুঝলাম না। আমাদের প্রিয় অভিভাবক, বড়লোকের বন্ধু, গরিবের আইক্যওয়ালা বাস, অন্ধের লাঠি, পঙ্গুর হুইল চেয়ার, কোষ্ঠকাঠিন্য রোগীর সাপোজিটর, ডায়রিয়া রোগীর স্যালাইন, বিএনপি সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী রেদওয়ান আহমেদের কথা একবার চিন্তা করেন। নিজের ক্যারেক্টার বদলের উপর কাউকে যদি নোবেল দেওয়া হতো তাহলে এই বান্দা ডজন খানিক নোবেল এতদিনে পেয়ে যেত। উনি রাজনীতি না, পেটনীতিতে বিশ্বাসী। তিনি নির্দিষ্ট কোনো দলের না, যেখানে সুবিধা পেয়েছেন সেখানে ইয়াক্কা বুনবুন বলে ঝাঁপিয়ে পড়েছেন। আদর্শ, নীতি কিংবা রাজনৈতিক দর্শন এসব তার রাজনীতিতে কখনোই খুব জরুরি ছিল না। জরুরি ছিল কোথায় থাকলে সুবিধা বেশি, কোথায় গেলে শত শত কোটি টাকা লুটপাট করা যাবে। রাজনীতি শুরু করেছিলেন জাতীয় পার্টি দিয়ে, পরে স্বতন্ত্র, এরপর বিএনপি, তারপর আবার এলডিপি, আর সবশেষে ফের বিএনপি। প্লেবয় ছেলেরাও জীবনে এতবার প্রেমিকা পাল্টায় না। উনি যতবার দল পাল্টেছেন, ক্ষমতার রোদ যেখানে বেশি সেখানেই তার ছায়া পড়েছে। 2001 সালে বিএনপি জামায়াত সরকারের আমলে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর চেয়ারে বসেন। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার দায়িত্ব যার কাঁধে, তার বিরুদ্ধেই পরে মুক্তিযোদ্ধা সংসদের তহবিল থেকে টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এটা বাংলাদেশের রাজনীতির নির্মম ব্যঙ্গচিত্র। অভিযোগ ছিল সোনালী ব্যাংকের হিসাব থেকে প্রায় 50 লাখ টাকা উধাও। দীর্ঘ বিচার শেষে আদালত দোষী সাব্যস্ত করেন। কিন্তু আমাদের রাজনীতিতে সাজা মানেই বিপ্লবী, সব বিরোধী দলে চক্রান্ত। সমাজে তাকে নিয়ে প্রশ্ন উঠলে উত্তর আসে, সবই রাজনৈতিক ষড়যন্ত্র। কোটি কোটি টাকা সম্পদের হিসাব সামনে এলে বলা হয় সব বৈধ। ঋণ খেলাপির অভিযোগ উঠলে বলা হয় আমি ঋণ খেলাপি নই। আশ্চর্য ব্যাপার হলো, এত অভিযোগ, এত মামলা, এত বিতর্কের মাঝেও তিনি দিব্যি নির্বাচনের স্বপ্ন দেখেন। দল বদলে আবার রাজনীতির মূল স্রোতে ফেরার চেষ্টা করেন। সত্যি কথা বলতে রেদওয়ান আহমেদ যেন আমাদের রাজনৈতিক ব্যবস্থার এক জীবন্ত কার্টুন। যেখানে আমি আপনি সামান্য ফুটবল দল পরিবর্তন করতে লজ্জা পাই, সেখানে এই মানুষটা দিনের পর দিন নিজের সুবিধার জন্য দল পরিবর্তন করেছে। এই জন্য তো মাঝে মধ্যে মনে হয় করোনার ভ্যাকসিন দেওয়ার সময় যদি লজ্জার ভ্যাকসিনও দেওয়া হতো তাহলে জাতিকে এই দিন দেখতে হতো না। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত দুর্নীতি করার পরেও রেদওয়ান আহমেদের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়নি। বিএনপি থেকে কুমিল্লা 7 আসনে ঠিকই মনোনয়ন পেয়েছে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, বিএনপির দুঃসময়ের বাঘিনী, স্বৈরাচারের দমফাটা আওয়াজ আর ত্যাগের নাম যদি কেউ হয় তা নিঃসন্দেহে রুমিন ফারহানা আপা। উনার মতো একজন নম্র, ভদ্র, শিক্ষিত, সুন্দরী অভিনেত্রীকে বিএনপি মনোনয়ন না দিয়ে রেদওয়ান আহমেদকে মনোনয়ন দেওয়া হয়। এদের মতো কিছু নেতাকর্মীদের জন্য বিএনপির নাম খারাপ হয় আর দুর্নীতিতে টানা 4 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, দিন শেষে বিএনপি ক্ষমতায় আসবে সেটা আমরা কম বেশি সবাই জানি। বিএনপির উচিত ছিল যোগ্য লোককে মনোনয়ন দেওয়া। একটা দলের সবাই তো আর খারাপ না। এই সকল পল্টিবাজদের নির্বাচিত করলে বিএনপি আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে।